প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরা আলোচনা করছি আইন আদালত বার লিখিত পূর্ণাঙ্গ নোট হতে, এবং সাবজেক্ট পড়ছি দ্য লিমিটেশন অ্যাক্ট, তামাদি আইন। এখন আলোচনা হবে টপিক 5, পিরিয়ড অফ লিমিটেশন, তামাদির মেয়াদ। তো তামাদির মেয়াদের জন্য আমাদের বিভিন্ন অনুচ্ছেদ আলোচনা করতে হবে। বেশ কিছু অনুচ্ছেদ এখানে আছে, সেগুলো আমরা দেখব। এখানে 7টি প্রশ্ন আমরা দেখব এই টপিকের আন্ডারে। প্রথম প্রশ্ন হচ্ছে 5.1-এ, নিম্নলিখিত বিষয়ে আইনগত কার্যধারা রুজুর জন্য তামাদি গণনার বিষয়াবলী বর্ণনা করুন। একটা প্রশ্নের মধ্যে 4টি প্রশ্ন আসে। এভাবে প্রশ্ন আসলে 10 নম্বরে চলে আসতে পারে। তাহলে প্রতিটি প্রশ্নের জন্য 2.5 অর্থাৎ আড়াই। ক হচ্ছে তফসিলে মেয়াদের উল্লেখ নেই এমন মোকদ্দমার ক্ষেত্রে, মানে মামলা দায়ের করার জন্য বা সিভিল সুট দায়ের করার জন্য তামাদির মেয়াদ উল্লেখ নেই, সেক্ষেত্রে কত হবে। খতে বলা হচ্ছে তফসিলে মেয়াদের উল্লেখ নেই এমন দরখাস্তের ক্ষেত্রে। গ হচ্ছে স্থাবর সম্পত্তির সত্য প্রচার ও দখল উদ্ধারের মোকদ্দমার ক্ষেত্রে। এবং ঘ হচ্ছে চুক্তি প্রবলের মোকদ্দমার ক্ষেত্রে তামাদির মেয়াদ কিভাবে গণনা করতে হবে। তো ক এর উত্তর হচ্ছে দ্য লিমিটেশন অ্যাক্ট 1908 এর প্রথম তফসিলের 120 অনুচ্ছেদের বিধান মতে। আমরা জানি 120 অনুচ্ছেদ বা আর্টিকেল 120-তে কিন্তু এই কথাটা বলা আছে যে মামলা করার যদি তামাদির মেয়াদ না থাকে সেক্ষেত্রে 6 বছরের মধ্যে মামলা করা যাবে। তফসিলে মেয়াদের উল্লেখ নেই এমন মোকদ্দমার ক্ষেত্রে আইনগত কার্যধারা রুজুর জন্য তামাদি গণনা মোকদ্দমার কারণ উদ্ভবের সময় হতে শুরু করতে হবে এবং যা 6 বছর পর্যন্ত বিদ্যমান থাকবে। তার মানে শুরু হবে কজ অফ অ্যাকশন বা মামলার কারণ উদ্ভবের সময় থেকে তামাদির মেয়াদ কাউন্ট করতে হবে, এবং সেটা 6 বছর পর্যন্ত বিদ্যমান থাকবে। তার মানে তামাদির মেয়াদটা হচ্ছে 6 বছর। এমসিকিউ প্রশ্নে কিন্তু এটা বারবার আসে যে 120 অনুচ্ছেদ মেয়াদ উল্লেখ নেই এই ধরনের মামলার তামাদির মেয়াদ 6 বছর। যেমন ঘোষণামূলক ও বাধ্যতামূলক নিষেধাজ্ঞার মোকদ্দমার দায়েরের তামাদির মেয়াদ তফসিলে উল্লেখ নেই, বিধায় এ সকল মোকদ্দমা দায়েরের জন্য তামাদির মেয়াদ 6 বছর। এতটুকু আলোচনা করলেই হবে, কারণ আর্টিকেল থেকে বেশি আলোচনা করার খুব একটা সুযোগ নেই। 2 নম্বরের জন্য আসতে পারে একটি আলাদাভাবে। খতে বলা হচ্ছে যে দরখাস্ত দাখিলের মেয়াদ না থাকলে সেক্ষেত্রে কত বছর। এটা আছে লিমিটেশন অ্যাক্টের প্রথম তফসিলের 181 অনুচ্ছেদের বিধান মতে তফসিলে মেয়াদের উল্লেখ নেই এমন দরখাস্তের ক্ষেত্রে আইনগত কার্যধারা রুজুর জন্য তামাদি গণনা দরখাস্তর দাখিলের কারণ উদ্ভবের সময় হতে শুরু করতে হবে। মানে দরখাস্ত দাখিলের যে একটা সময় স্টার্ট হবে সেখান থেকে শুরু হবে এবং যা 3 বছর পর্যন্ত বিদ্যমান থাকবে। তার মানে তামাদির মেয়াদ 3 বছর। যেমন কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর 144 ধারায় আনীত দরখাস্ত দাখিলের জন্য তামাদির মেয়াদ তফসিলে উল্লেখ নেই রেস্টিটিউশনের জন্য, বিধায় এ সকল দরখাস্ত দাখিলের জন্য তামাদির মেয়াদ ধরে নিতে হবে 3 বছর, যেটা 181 অনুসারে যেগুলোর উল্লেখ থাকবে না সবগুলো 181 আন্ডারে 3 বছর। তাহলে মামলার জন্য 6 বছর 120, দরখাস্ত বা পিটিশনের জন্য 3 বছর 181। মনে রাখবেন, এমসিকিউতেও কিন্তু কাজে লাগবে। তারপরে যেটা বলা হলো যে স্থাবর সম্পত্তির সত্ত্বপ্রচার ও দখলের জন্য, এটা আছে লিমিটেশন অ্যাক্টের প্রথম তফসিলের 142 অনুচ্ছেদের বিধানে। এই বিধান মতে বলা হচ্ছে স্থাবর সম্পত্তির সত্ত্বপ্রচার ও দখল উদ্ধারের মোকদ্দমার ক্ষেত্রে তামাদির মেয়াদ হবে 12 বছর। অর্থাৎ স্থাবর সম্পত্তি হতে বেদখলের তারিখ হতে 12 বছরের মধ্যে মোকদ্দমা দায়ের করতে হবে। এই বিষয়টা কিন্তু আমরা এসআর অ্যাক্ট বা স্পেসিফিক রিলিফ অ্যাক্টেও কিন্তু দেখেছি। কত ধারায় আছে? 8 ধারার মধ্যে আছে। এরপরে যেটা বলা হলো চুক্তি প্রবলের জন্য তামাদের মেয়াদ কত। দ্য লিমিটেশন অ্যাক্ট 1908 এর প্রথম তফসিলের 113 অনুচ্ছেদের বিধান মতে চুক্তি প্রবলের মোকদ্দমার ক্ষেত্রে তামাদির মেয়াদ 1 বছর। অর্থাৎ চুক্তির শর্ত ভঙ্গ করা বা চুক্তি মোতাবেক কার্য সম্পাদনে অস্বীকৃতির তারিখ হতে 1 বছরের মধ্যে মোকদ্দমা দায়ের করতে হবে। তাহলে আমাদের এক এক নম্বর যে প্রশ্ন ছিল ক খ গ ঘ 4টির উত্তর হয়ে গেল। এবার 2 নম্বর প্রশ্ন।
লিমিটেশন অ্যাক্টের তফসিলে বর্ণিত অনুচ্ছেদ 142 এবং 144 এর মধ্যে মৌলিক পার্থক্য কি? বিষয়বস্তু বিষয়বস্তুগত যে পার্থক্য, সাবজেক্ট ম্যাটার, বেদখলকৃত সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তির পুনরুদ্ধারের ক্ষেত্রে স্পেসিফিক রিলিফ অ্যাক্টের 8 ধারার বিধান মতে, দ্য লিমিটেশন অ্যাক্টের তফসিলে বর্ণিত 142 মোতাবেক বেদখলের 12 বছরের মধ্যে মোকদ্দমা দায়ের করতে হবে। অপরদিকে যে ক্ষেত্রে কোনো স্থাবর সম্পত্তি বা অন্য যে কোনো দেওয়ানি প্রকৃতির স্বার্থে বিবাদীর দখল বাদীর প্রতিকূলে হলে, এই বিষয়টা মনে রাখবেন যে বিবাদীর দখল যদি বাদীর প্রতিকূলে হয়, সেক্ষেত্রে 144 মোতাবেক বেদখলের 12 বছরের মধ্যে মোকদ্দমা দায়ের করতে হবে। দুইটার মেয়াদি 12 বছর, কিন্তু সাবজেক্ট ম্যাটার ভিন্ন। বিষয়বস্তু হয়ে গেল। এবার বিচার্য বিষয়। যখন বিচার্য বিষয় সত্যসহ বাদীর দখল ও বেদখলের ক্ষেত্রে অনুচ্ছেদ 142-এর বিধান প্রযোজ্য। আমরা জানি এসআর অ্যাক্টের 8 ধারায় কিন্তু বাদীর সত্যসহ দখল, সত্য প্রমাণ করতে হয় এবং দখলে ছিল এবং 12 বছরের মধ্যে বেদখল হয়েছে সেটা প্রমাণ করতে হয়। পক্ষান্তরে যখন বিচার্য বিষয় শুধুমাত্র বাদী সত্য, সেক্ষেত্রে অনুচ্ছেদ 144-এর বিধান প্রযোজ্য হবে। সামান্য পার্থক্য আছে। বিধানের প্রকৃতি। অনুচ্ছেদ 142-এর বিধানটি বিশেষ ও সুনির্দিষ্ট ক্ষেত্রে, অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ধারার ক্ষেত্রে এটা প্রযোজ্য, কিন্তু 144-এর বিধানটি সুনির্দিষ্ট নয়, অন্য ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে। এই প্রশ্নটি 3 বা 2.5 নম্বরের জন্য বা 2 নম্বরের জন্য চলে আসতে পারে। বিগত সালে এসেছিল, তাই আমি রেখেছি। এরপর 120 এবং 141 অনুচ্ছেদের মধ্যে পার্থক্য কি? আমরা এর আগে কিন্তু দেখলাম 120 এবং 141, 181, 120 এবং 181 অনুচ্ছেদ বিষয়ে অলরেডি আমরা প্রথম প্রশ্নে পড়েছি। এবার আমরা একটু পার্থক্যমূলকভাবে দেখব। বিষয়বস্তু কি? লিমিটেশন অ্যাক্টের প্রথম তফসিলের 120 অনুচ্ছেদের বিধান মতে তফসিলে মেয়াদের উল্লেখ নেই এমন মোকদ্দমার ক্ষেত্রে আইনগত কার্যধারা রুজুর জন্য তামাদির গণনা মোকদ্দমার কারণ উদ্ভবের সময় হতে শুরু করতে হবে এবং যা 6 বছর পর্যন্ত বিদ্যমান থাকবে। ঠিক 1 নম্বর প্রশ্নে আমরা যেটা দেখলাম কতে, সেটাই এখানে রিপিট হচ্ছে। অপরদিকে প্রথম তফসিলের 181 অনুচ্ছেদের বিধান মতে তফসিলে মেয়াদের উল্লেখ নেই এমন দরখাস্তের ক্ষেত্রে আইনগত কার্যধারা রোধের জন্য তামাদির গণনা দরখাস্তের দাখিলের কারণ উদ্ভবের সময় হতে শুরু করতে হবে এবং যা 3 বছর পর্যন্ত বিদ্যমান থাকবে। অলরেডি আমরা এই বিষয়টা কিন্তু প্রথম দিকে দেখেছি 1 নম্বর প্রশ্নের কক্ষে। এরপরে প্রযোজ্যতা। এখানে বানানটা আপনারা ঠিক করে নেবেন, হবে প্রযোজ্যতা। পয়রফলা জো, এখানে গ জফলা হয়েছে, বর্গ জফলা হবে। তো প্রযোজ্যতাটা কি? 120 অনুচ্ছেদ এর বিধান শুধুমাত্র মূল মোকদ্দমা দায়েরের ক্ষেত্রে প্রযোজ্য। পক্ষান্তরে অনুচ্ছেদ 181 এর বিধান বিভিন্ন দরখাস্ত দাখিলের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে 120 হচ্ছে মূল মোকদ্দমা, 181 হচ্ছে দরখাস্ত। বিলম্ব মৌকুফ। 120 অনুযায়ী 6 বছর অতিবাহিত হয়ে গেলে সেক্ষেত্রে বিলম্ব মৌকুফের সুযোগ নেই, কারণ মূল মামলার ক্ষেত্রে 5 ধারায় বিলম্ব মৌকুফ প্রযোজ্য নয়। তাই কিন্তু দরখাস্তের ক্ষেত্রে যেহেতু প্রযোজ্য, তাই অনুচ্ছেদ 181 অনুযায়ী 3 বছর অতিবাহিত হয়ে গেলে সেক্ষেত্রে 5 ধারার বিধান মোতাবেক বিলম্ব মৌকুফের সুযোগ থাকে, কারণ 5 ধারা দরখাস্তের ক্ষেত্রে প্রযোজ্য। আশা করছি ক্লাস বোঝা যাচ্ছে আপনাদের। লিমিটেশন অ্যাক্টের তফসিলে বর্ণিত আপিল সংক্রান্ত তামাদির বিধানাবলী আলোচনা করুন। আপিল সংক্রান্ত বিধান আছে 8টি, সিভিল আছে 4টি, ক্রিমিনাল আছে 4টি, 4 4 8টি টোটাল। তো নিম্নলিখিত 8টি অনুচ্ছেদে আপিল সংক্রান্ত তামাদির বিধানাবলী বর্ণিত হয়েছে, যার মধ্যে 150, 154, 155 এবং 157 এগুলো হচ্ছে ফৌজদারি আপিল, এবং অনুচ্ছেদ 151, 52, 53 ও 156 দেওয়ানি আপিল সংক্রান্ত তামাদির বিধানাবলী বর্ণিত হয়েছে। আমরা বলে দিলাম কোন 4টা ফৌজদারি, কোন 4টা দেওয়ানি। এরপরে আমরা সিরিয়ালে 50, 51, 52 এইভাবে যাব। অনুচ্ছেদ 150 দায়রা জজ কর্তৃক মূল ফৌজদারি এখতিয়ারে প্রদত্ত মৃত্যুদণ্ড এর বিরুদ্ধে মহামান্য হাইকোর্ট বিভাগে ফৌজদারি আপিল দায়েরের জন্য তামাদির মেয়াদ মাত্র 7 দিন। এটাই সবচেয়ে কম মেয়াদের কিন্তু অনুচ্ছেদ 150, 7 দিন মাত্র সময় দেওয়া হয়। 7 দিনের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে আপিল করবে কিনা। রায় প্রদানের তারিখ হতে অত্র তামাদির মেয়াদ গণনা আরম্ভ হবে।
অনুচ্ছেদ 151, মহামান্য হাইকোর্ট বিভাগের মূল দেওয়ানি এখতিয়ারে প্রদত্ত ডিক্রি বা আদেশের বিরুদ্ধে দেওয়ানি দেওয়ানি আপিল দায়েরের জন্য তামাদির মেয়াদ 20 দিন। ডিক্রি বা আদেশ প্রদানের তারিখ হতে অত্র তামাদির মেয়াদ গণনা আরম্ভ হবে। 152তে কি বলা হচ্ছে, দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1998 অনুসারে জেলা জজ আদালতে আপিল দায়েরের জন্য তামাদির মেয়াদ সাধারণত 30 দিন। ডিক্রি বা আদেশ প্রদানের তারিখ হতে এই মেয়াদ আরম্ভ হবে। 153 লিভ টু আপিল প্রত্যাখ্যানের আদেশের বিরুদ্ধে মহামান্য হাইকোর্ট বিভাগে দেওয়ানি আপিল দায়েরের জন্য তামাদির মেয়াদ 30 দিন। প্রত্যাখ্যান আদেশ প্রদানের তারিখ হতে মেয়াদ শুরু হবে। লিভ টু আপিলটা কি, যেখানে সরাসরি আপিল করা যায় না, আপিল দায়ের করার আগে একটা দরখাস্ত দেওয়া হয় যেটাকে লিভ টু আপিল বলে। এই দরখাস্তে আদালতের কাছে অনুমোদন চাওয়া হয় যে আমি আপিল করতে চাচ্ছি, আপিল করার জন্য অনুমতি দেওয়ার প্রার্থনা, এটাই লিভ টু আপিল। যেমন আমরা বিদ্যালয়ে, হাই স্কুলে, কলেজে অনেক সময় শিক্ষক আগে ক্লাসে প্রবেশ করলে স্টুডেন্ট আমরা দরজায় দাঁড়িয়ে অনুমতি চাই যে মে আই কামিং স্যার, আমি কি আসতে পারি স্যার। তো এই যে অনুমতি চাওয়া, যদি আসতে বলে তাহলে ভিতর প্রবেশ করবেন, আর না বললে বাইরে থাকবেন। তো যদি অনুমতি দেওয়া হয় লিভ টু আপিল গ্র্যান্ট হলে সেইটা আপিল নিবে, আর গ্র্যান্ট না হয়, যদি প্রত্যাখ্যান হয়, রিজেক্ট হয়, সেক্ষেত্রে আপিল করার আর সুযোগ থাকছে না। এটাকে বলে লিভ টু আপিল পিটিশন। অনুচ্ছেদ 154, মহামান্য হাইকোর্ট বিভাগ ব্যতীত অন্য আদালতে সিআরপিসি, আপনারা লেখার সময় সিআরপিসি লিখবেন না, লিখবেন দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898, পুরো আইনের নাম লিখবেন ইংরেজিতে। লিখিত পরীক্ষায় আইনের নামগুলো চেষ্টা করবেন ইংরেজিতে পূর্ণভাবে সঠিকভাবে লিখতে। তাহলে সিআরপিসি অনুসারে ফৌজদারি আপিল দায়েরের জন্য তামাদির মেয়াদ হচ্ছে 30 দিন। রায় প্রদানের তারিখ হতে অত্র তামাদির মেয়াদ গণনা আরম্ভ হবে বা শুরু হবে। 155, অনুচ্ছেদ 150 এবং 157 ব্যতীত অন্যান্য ক্ষেত্রে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর অনুসারে মহামান্য হাইকোর্ট বিভাগে ফৌজদারি আপিল দায়েরের জন্য তামাদির মেয়াদ 60 দিন। রায় প্রচারের বা প্রদানের তারিখ হতে অত্র তামাদির মেয়াদ গণনা আরম্ভ হবে। 156, অনুচ্ছেদ 151 ও 153 ব্যতীত অন্যান্য ক্ষেত্রে দ্য কোড অফ সিভিল প্রসিডিউর অনুসারে মহামান্য হাইকোর্ট বিভাগে দেওয়ানি আপিল দায়েরের জন্য তামাদির মেয়াদ হচ্ছে 90 দিন। ডিক্রি বা আদেশ প্রদানের তারিখ হতে অত্র তামাদির মেয়াদ গণনা আরম্ভ হবে। এরপরে 157 অনুচ্ছেদ, খালাস আদেশের বিরুদ্ধে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর অনুসারে মহামান্য হাইকোর্ট বিভাগে ফৌজদারি আপিল দায়েরের জন্য তামাদির মেয়াদ 6 মাস। খালাস আদেশ প্রদানের তারিখ হতে অত্র তামাদির মেয়াদ গণনা আরম্ভ হবে। এই হলো আপিল সংক্রান্ত যতগুলো অনুচ্ছেদ ছিল সবগুলোই। পরে প্রশ্ন হচ্ছে রিভিউ সংক্রান্ত তামাদির বিধানাবলী আলোচনা করুন। লিমিটেশন একটা রিভিউ সংক্রান্ত তামাদির মেয়াদ আছে 3টি, 161, 162 এবং 173। এখানে 3টিতে রিভিউ আছে। 161তে কি আছে, অল্প এখতিয়ার সম্পূর্ণ আদালত অর্থাৎ স্মল ক্লজ কোর্ট কর্তৃক প্রদত্ত রায় এর রিভিউ দরখাস্ত দায়েরের জন্য তামাদির মেয়াদ মাত্র 15 দিন। রায় প্রদানের তারিখ হতে এই মেয়াদ গণনা আরম্ভ হবে। 162, আপিল এখতিয়ারে প্রদত্ত মহামান্য হাইকোর্ট বিভাগ কর্তৃক প্রদত্ত রায়ের রিভিউ দরখাস্ত দায়েরের জন্য তামাদির মেয়াদ হচ্ছে 20 দিন। রায় প্রদানের তারিখ হতে অত্র তামাদির মেয়াদ গণনা আরম্ভ হবে। 173, অনুচ্ছেদ 161 এবং 162, আগের দুইটা ব্যতীত অন্যান্য যতগুলো ক্ষেত্র আছে সব ক্ষেত্রে রায় এর রিভিউ দরখাস্ত দায়েরের জন্য তামাদির মেয়াদ 90 দিন। তার মানে 173 অনির্দিষ্ট করে দেওয়া আছে, সকল ক্ষেত্রেই প্রযোজ্য। 161 এবং 162 নির্দিষ্ট করা আছে। রায় প্রদানের তারিখ হতে অত্র তামাদির মেয়াদ গণনা আরম্ভ হবে। রিভিউ শুধুমাত্র সিভিল মামলার ক্ষেত্রে হয়, ক্রিমিনাল মামলার ক্ষেত্রে রিভিউ করার কিন্তু সুযোগ নেই। অর্থাৎ রিভিউয়ের বিধান আছে সিপিসিতে, সিআরপিসিতে কিন্তু রিভিউয়ের বিধান নাই। প্রবলেমেটিক প্রশ্ন, একটি দেওয়ানি মোকদ্দমার রায় প্রচারিত হয় 10/9/2015 তারিখ। ডিক্রি প্রস্তুত হয় 16/9/2015 খ্রিস্টাব্দ তারিখ। ডিক্রিতে রায়ের প্রতিফলন না ঘটায় ডিক্রিদার 30/9/2015 তারিখে ডিক্রি সংশোধনের নিমিত্তে একটি দরখাস্ত দাখিল করলে
30/10/2015 তারিখে তা সংশোধিত হয়। তাহলে ডিক্রি প্রথমে দেওয়া হলো, কিন্তু ডিক্রিতে কোনো ভুল আসার কারণে দরখাস্ততে ডিক্রি সংশোধন করা হলো। আমরা জানি যে দেওয়ানি কার্যবিধি বা দ্য কোড অফ সিভিল প্রসিডিউরের 152 এবং 53 ধারাতে কিন্তু ডিক্রি সংশোধনের সুযোগ আছে। ডিক্রি জারির মোকদ্দমাটি দায়ের করা হয় 30/10/2018 খ্রিস্টাব্দ তারিখে। উক্ত ডিক্রি জারির মামলাটি তামাদিতে বারিত কিনা, লিমিটেশন অ্যাক্টের প্রাসঙ্গিক বিধান উল্লেখপূর্বক উত্তর দিতে হবে। প্রাসঙ্গিক আইন ও সিদ্ধান্ত। আলোচ্য প্রশ্ন হতে রায় প্রচারিত হয় 10/9/15, ডিক্রি প্রস্তুত হয় 16/9/15, ডিক্রিতে রায় প্রতিফলন না ঘটায় ডিক্রিদার 30/9/15 তারিখে ডিক্রি সংশোধনের নিমিত্তে একটি দরখাস্ত দাখিল করলে 30/10/15 তারিখে তা সংশোধিত হয়। ঘটনাটা আমরা রিপিট করলাম। এই ক্ষেত্রে উপলব্ধি করা যায় যে ডিক্রিটি সংশোধিত হয়ে চূড়ান্তভাবে প্রস্তুত হয় 30/10/2015। তার মানে এই যে চূড়ান্তভাবে ডিক্রি যে আসলো সেটা কিন্তু 30/10/2015। এই 30/10/2015কেই কি ডিক্রি প্রচারের তারিখ বা ডিক্রি প্রদানের তারিখ ধরতে হবে। অথবা ডিক্রি জারির মোকদ্দমাটি দায়ের করা হয় 30/10/2018, প্রায় 3 বছর পরে। অর্থাৎ ডিক্রিটি সংশোধিত হয়ে চূড়ান্তভাবে প্রস্তুতের তারিখ যে 30/10/15 হতে লিমিটেশন অ্যাক্টের প্রথম তফসিলের 182 অনুচ্ছেদের বিধান মতে 182তে বলা আছে 3 বছরের মধ্যে জারি করতে হবে। তো 3 বছরের মধ্যে ডিক্রি জারির মোকদ্দমাটি দায়ের করা হয়, ঠিক এক্স্যাক্ট 3 বছরের মধ্যে করা হয়েছে। এই ক্ষেত্রে অত্র আইনের 12 ধারার বিধান মতে রায় বা ডিক্রি প্রচারের তারিখ ও ডিক্রিটি জাবেদা নকল প্রাপ্তির সময়টুকু তামাদির মেয়াদ হতে বাদ যায়। আমরা জানি 12 ধারায় যেই তারিখে রায় প্রচার হলো সেই তারিখ, অর্থাৎ 30/10/2015 এই তারিখটা বাদ যাবে ডিক্রির, সেই কারণে সময়ের মধ্যে হয়েছে। অতএব সুতরাং উপরোক্ত আলোচনা হতে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে উক্ত ডিক্রি জারির মোকদ্দমাটি তামাদিতে বারিত নয়, মানে এক্সপায়ার হয়ে যায়নি, সঠিক সময়ে হয়েছে, তামাদির মেয়াদ বিদ্যমান থাকা অবস্থাতে জারি করা হয়েছে। যদি আর কিছুদিন পরে করা হতো তাহলে বারিত হয়ে যেত। পরে প্রবলেমেটিক প্রশ্ন, XY এর নিকটে একটি স্থাবর সম্পত্তি বিক্রয়ের জন্য 1/1/2021 তারিখে নিবন্ধিত বায়না চুক্তি করেন। তাহলে বায়না চুক্তি নিবন্ধন করা হয়েছে। আমরা জানি SR অ্যাক্টের 21 ক বা 21A অনুসারে স্থাবর সম্পত্তির বিক্রয় চুক্তি অবশ্যই কি করতে হবে, নিবন্ধিত করতে হবে, বায়না চুক্তি। তো নিবন্ধন করা আছে, ঠিক আছে। চুক্তিনামায় হস্তান্তর দলিল নিবন্ধনের কোনো সময় উল্লেখ করা হয়নি, মানে কত তারিখের মধ্যে মূল দলিলটা সম্পাদন করে দিতে হবে বাকি টাকা দিয়ে এবং সম্পত্তি হস্তান্তর হবে, এটা বলা নাই। সাধারণত লেখা থাকে 3 মাস বা 6 মাস, বায়নার 3 মাস বা 6 মাসের মধ্যে বাকি টাকা দিবে ক্রেতা এবং দাতা, দলিল রেজিস্ট্রি করে দিবে, মূল দলিল। আর যেটা প্রথম হলো সেটা হচ্ছে অগ্রিম কিছু টাকা নিয়ে বায়না দলিল। ওয়াই 1/9/2021 তারিখে চুক্তিনামায় উল্লেখিত অবশিষ্ট অর্থ গ্রহণে এক্সকে বিক্রয় দলিল নিবন্ধনের জন্য অনুরোধ করেন, মানে সেল ডিড করে দিতে বলছে মূল দলিল যেটা। এক্স বিক্রয় দলিল নিবন্ধনে নানা অজুহাতে বিলম্ব করতে থাকেন এবং অবশেষে 1/1/2022 তারিখে বিক্রয় দলিল নিবন্ধনে অস্বীকৃতি জানান। কেন জানাচ্ছেন? কারণ হয়তোবা নতুন কোনো পার্টি পেয়েছেন, নতুন কোনো বায়ার বা ক্রেতা পেয়েছেন যার কাছে বেশি দামে বিক্রি করবে। ওয়াই বায়না চুক্তি বলবৎকরণের জন্য 1/2/2022 তারিখে মোকদ্দমা দায়ের করেন। মোকদ্দমাটি তামাদিতে বারিত কিনা এবং প্রাসঙ্গিক আইনের উল্লেখে উত্তর দিতে হবে বিষয়টির। প্রাসঙ্গিক আইন ও সিদ্ধান্ত। আলোচ্য প্রশ্ন মতে XY এর নিকটে একটি স্থাবর সম্পত্তি বিক্রয়ের জন্য 1/1/2021 তারিখে নিবন্ধিত বায়না চুক্তি করেন। চুক্তিনামায় হস্তান্তর দলিল নিবন্ধনের কোনো সময় উল্লেখ হয়নি। ওয়াই 1/9/2021 তারিখে চুক্তিনামায় উল্লেখিত অবশিষ্ট অর্থ গ্রহণে এক্সকে বিক্রয় দলিল নিবন্ধনের জন্য অনুরোধ করেন। এক্স বিক্রয় দলিল নিবন্ধনে নানা অজুহাতে বিলম্ব করতে থাকেন এবং অবশেষে 1/1/2022 তারিখে বিক্রয় দলিল নিবন্ধনে অস্বীকৃতি জানান। হুবহু আমরা প্রশ্নটা এখানে কপি পেস্ট করে দিচ্ছি দেখে দেখে।
দেখে দেখে আপনারা লিখে দিবেন, মানে ঘটনাটা রিপিট করতে হবে। ওয়াই বাইনা চুক্তি বলবৎকরণের জন্য 1/10/2022 তারিখে মোকদ্দমা দায়ের করেন। তাহলে এটা ঘটনাটা আসলো। তারপরে লিমিটেশন অ্যাক্টের প্রথম তফসিলের 113 অনুচ্ছেদের বিধান মতে চুক্তি বলবৎকরণের জন্য মোকদ্দমা দায়েরের তামাদির মেয়াদ হচ্ছে 1 বছর। যেহেতু এক্স বিক্রয় চুক্তি নিবন্ধনে অস্বীকৃতি জানায় 1/1/2022 তারিখে, অর্থাৎ উক্ত তারিখে মোকদ্দমাটি দায়েরের কারণ উদ্ভব হয়। যেদিন বললো যে আমি লিখে দেবো না, তুমি যা পারো করো, সেদিন থেকে কিন্তু এই চুক্তিটা সে অস্বীকার করছে, তাই সেদিন থেকে এই চুক্তি প্রবলের জন্য তাকে মামলা করতে হবে। কোন চুক্তি? ওই বাইনা চুক্তি। এবং উক্ত তারিখ হতে 1 বছরের মধ্যে 1/10/2022 তারিখে ওই বাইনা চুক্তি বলবৎকরণের জন্য মোকদ্দমা দায়ের করেন। সেহেতু মোকদ্দমাটি তামাদিতে বারিত নয়। দেখেন, 1/1/2022 আর 1/10, তার মানে সে 10 মাস, প্রায় 10 মাস সময়ে কিন্তু পুরো 1 বছরের আগেই করেছে, মানে আরো 2 মাস হাতে আছেই তার। অতএব এটা তামাদিতে বারিত হয়নি। এভাবে আমাদের উল্লেখ করতে হবে, এভাবে প্রশ্ন উত্তর করতে হবে। তাহলে আজকের এই ভিডিওতে আলোচনা এতটুকুই। আমরা নেক্সট ভিডিওতে পরবর্তী যে আইন আছে সেটা আলোচনা করব। তবে আজকের ভিডিওতে আমরা আরেকটু অ্যাড করতে পারি। আমরা পড়ছি আইন আদালত বার এমসিকিউ পূর্ণাঙ্গ নোট। প্রবলেমেটিক প্রশ্ন, মুসাবিদা কিংবা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর করার জন্য নিম্নলিখিত তামাদির মেয়াদ প্রয়োজন হতে পারে। এমসিকিউ নোটে যে চার্ট আছে সেই চার্টটার কিছু গুরুত্বপূর্ণ অংশ আমি এখানে রিটেন নোটে দিয়ে দিয়েছি, যেন আপনাদের প্রবলেমেটিক প্রশ্ন মুসাবিদা করার সময় তামাদির মেয়াদ তো দরকার হতে পারে, সেক্ষেত্রে কোথায় পাবেন, তাই আমি এখানে গুরুত্বপূর্ণ মেয়াদগুলো দিয়ে দিয়েছি। প্রথম তফসিলের অনুচ্ছেদ 1 থেকে 49 মোকদ্দমা সংক্রান্ত তামাদির মেয়াদ। এখানে অনুচ্ছেদ নাম্বার দেওয়া আছে, মাঝখানে মোকদ্দমার বিবরণ এবং ডান দিকে তৃতীয় কলামে আছে মেয়াদ। 2 হচ্ছে কোনো কাজ করা বা বিরত থাকায় যদি ক্ষতিপূরণ হয়, মানে বিরত থাকায় ক্ষতি যদি হয়, তাহলে ক্ষতিপূরণ চেয়ে, কম্পনসেশন চেয়ে সিভিল মামলা করা যাবে 90 দিনের মধ্যে। অনুচ্ছেদ 3 এসআর অ্যাক্ট সেকশন 9 সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারা অনুসারে সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি দখল ফিরে পাওয়ার জন্য রিকভার পজেশন 6 মাসের মধ্যে মামলা করতে হবে। অনুচ্ছেদ 19 মিথ্যা কারাদণ্ড ভোগ, কারো নামে মামলা হয়েছে এবং মিথ্যা কারাদণ্ড ভোগ করতে হয়েছে তাকে, তাহলে ক্ষতিপূরণ এর জন্য সে মামলা করতে পারবে। ফর কম্পেনসেশন ফর ফলস ইমপ্রাইজনমেন্ট 1 বছরের মধ্যে মামলা করতে হবে কারাভোগ থেকে বের হওয়ার পরে। 23 বিদ্বেষমূলক ফৌজদারিতে সোপর্দ, ক্ষতিপূরণের জন্য মামলা করতে পারবে 1 বছরের মধ্যে। 24 লিখিত কুৎসা দ্বারা মানহানি, ক্ষতিপূরণের জন্য মামলা করতে পারবে 1 বছর। 49 অনধিকার প্রবেশ কেউ করলে যদি ক্ষতি হয় সম্পত্তির, সেই ক্ষতিপূরণের জন্য মামলা করতে পারবে 3 বছরের মধ্যে। 40 কপিরাইট সহ অন্যান্য বিষয়ে ক্ষতি হলে ক্ষতিপূরণের জন্য মামলা করতে পারবে 3 বছরের মধ্যে। 42 গুরুত্বপূর্ণ এক অন্যায়ভাবে নিষেধাজ্ঞা যদি কেউ দেয়, সেক্ষেত্রে ক্ষতি হলে ক্ষতিপূরণের জন্য মামলা করতে পারবে অপরপক্ষ 3 বছরের মধ্যে। 57 টাকা ধার চাই নিলাম, টাকার পরিবর্তে টাকা দেব বললাম কিন্তু আর দিলাম না, যেদিন অস্বীকৃতি জানলাম সেদিন থেকে মামলা করার কারণ উদ্ভব হবে। 3 বছরের মধ্যে মামলা করে, সিভিল মামলা করে ধারের টাকা, লেন্ড মানি তোলা যাবে, লোনের টাকা। উনো আচ্ছা 83 চুক্তির ভিত্তিতে ক্ষতিপূরণ, চুক্তি করা হলো, এর ভিত্তিতে ক্ষতিপূরণ, যে কাজ করতে না পারলে ক্ষতিপূরণ দিব। তো যেদিন ক্ষতি হবে সেদিন থেকে 3 বছরের মধ্যে মামলা করতে হবে। 84 অ্যাডভোকেট কর্তৃক খরচার জন্য, আমরা অ্যাডভোকেটের কেউ যদি ফি না দেয়, যে খরচা সেটা না দেয়, তাহলে ওই মক্কেলের বিরুদ্ধে মামলা করেও কিন্তু টাকা আদায় করা যাবে 3 বছরের মধ্যে। 91 49 ধারায় দলিল রদ বাতিল যদি বিধান না থাকে, সেক্ষেত্রে 3 বছরের মধ্যে মামলা করা যাবে। 92 42 ধারায় দলিল জাল মর্মে ঘোষণার জন্য মামলা করা যাবে 3 বছর 92 অনুচ্ছেদে। 93 অনুচ্ছেদ 42 ধারায়, এই 42 ধারা হচ্ছে এসআর অ্যাক্টের 42 ধারায় বলবৎ প্রয়াস
দলিল জাল মর্মে ঘোষণার জন্য ঘোষণামূলক মামলা করা যায় সুনির্দিষ্ট প্রতিকার আইনের 42 ধারায়। ডিক্লারেটরি শুট বা বিজ্ঞাপনী মামলা বলা হয় 3 বছরের মধ্যে। 95, প্রতারণামূলকভাবে প্রাপ্ত ডিক্রি রদ চেয়ে মামলা করা যাবে 3 বছর। 96, দলিলে ভুলের কারণে প্রতিকার বা দলিল সংশোধনের মামলা করা যাবে 3 বছর, রেকটিফিকেশন যেটা। 103, অবিলম্বে পরিশোধযোগ্য দেনমোহরের আদায়ের জন্য 3 বছর। আর 104, বিলম্বিত পরিশোধযোগ্য দেনমোহর আদায়ের জন্য মামলা করে টাকা পেতে পারে 3 বছরের মধ্যে মামলা করতে হবে। 110, বাকি বা খাজনা আদায়ের জন্য মামলা 3 বছরের জন্য 3 বছরের মধ্যে করতে হবে। 113, 12 ধারায় সুনির্দিষ্ট প্রতিকার আইনের 12 ধারায় সুনির্দিষ্ট চুক্তি বলবৎ করানোর জন্য মানে চুক্তি প্রবল করার জন্য মামলা করতে হবে অস্বীকারের বা চুক্তিভঙ্গের 1 বছরের মধ্যে। 114, 35 ধারায় চুক্তি প্রত্যাহার বা রদ এর জন্য মামলা করতে হবে 1 বছরের মধ্যে। 116, লিখিত ও নিবন্ধিত চুক্তিভঙ্গ যদি হয় তাহলে সেটার জন্য ক্ষতিপূরণ চেয়ে মামলা করা যাবে 6 বছরের মধ্যে। 117, বিদেশি রায় কার্যকর করার জন্য মামলা করা যাবে 6 বছরের মধ্যে। 120, তামাদি আইনে বিধান না থাকলে যেমন ঘোষণামূলক বা বাধ্যতামূলক নিষেধাজ্ঞার মোকদ্দমার শুটের জন্য সময় হচ্ছে 6 বছর। এটা আমরা কিন্তু আজকের ক্লাসের প্রথমে জেনেছি। 124, বংশগত পদ দখলের জন্য 12 বছরের মধ্যে মামলা করতে হবে। 142, স্থাবর সম্পত্তি সত্ত্ব দখল পুনরুদ্ধার এসআর অ্যাক্টের 8 ধারায় মামলা করতে হবে 12 বছরের মধ্যে। 144, স্থাবর সম্পত্তির দখল বা স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয় যেখানে বিধান নেই এক্ষেত্রেও 12 বছরের মধ্যে মামলা করতে হবে। 146, বন্ধক গ্রহীতা কর্তৃক স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার আকদি এখতিয়ার মূলে হাইকোর্ট বিভাগে মোকদ্দমা করতে হবে 30 বছরের মধ্যে। 146, ক, বেদখল রাস্তার দখল উদ্ধারের জন্য মামলা করা যাবে 30 বছরের মধ্যে। 147, রেহেন উদ্ধারের অধিকার নাশ বা বিক্রয়ের জন্য মামলা করা যাবে 60 বছরের মধ্যে। রেহেনের ইংরেজি হচ্ছে মর্টগেজ। 148, বন্ধকি স্থাবর সম্পত্তির খালাস পুনরুদ্ধারের জন্য মামলা করা যাবে 60 বছর। 149, সরকার কর্তৃক বা তার পক্ষে দায়েরকৃত মোকদ্দমা সুপ্রিম কোর্টের মূল এখতিয়ারবিহীন এর ক্ষেত্রে 60 বছরের মধ্যে মামলা করা যাবে। এ ছিল মামলা সংক্রান্ত। এরপরে আপিল সংক্রান্ত যে বিধানগুলো এখানে দেওয়াই আছে। অলরেডি আমরা আপিল সংক্রান্ত 8টি বিধান পড়েছি আজকের প্রশ্নের মধ্যে, তো এটার পরে দিলাম না, আপনারা দেখে নেবেন, 4 আকারে আছে সহজে মনে রাখার জন্য। এরপরে দরখাস্ত আবেদন এবং পিটিশন সংক্রান্ত কিছু বিধান এখানে আছে, আপনারা দেখে নেবেন, আপনাদের সুবিধা হবে। এরপরে এই আইন থেকে কিন্তু 5 ধারার মুসাবিদা আসে, 12 ধারা 14 ধারার মুসাবিদা আসতে পারে। তো মুসাবিদা বা ড্রাফটিংয়ের জন্য এই অংশের জন্য মুসাবিদায় মাস্টার শিরোনামে পৃথক একটি চ্যাপ্টার যুক্ত করা হয়েছে। এই নোটের পৃষ্ঠা 274 পৃষ্ঠা যদি আপনারা দেখেন তাহলে দেখবেন মুসাবিদাই মাস্টার মানে আপনি মুসাবিদা ভালোভাবে বুঝতে পারবেন। সেই বিষয়গুলো খুঁটিনাটি বেসিক্স থেকে শুরু করে ফরম্যাট থেকে শুরু করে এবং রিয়েল বেশ কিছু ড্রাফটিংয়ের স্যাম্পলও সেখানে দেওয়া আছে, সেগুলো দেখে নিলে আপনারা বুঝতে পারবেন।